জাতীয় নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের আভাস। তফসিল ঘোষণার তারিখ এগিয়ে এলেই চূড়ান্ত সিদ্ধান্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করব। এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। রাজধানীতে চিহ্নিত সন্ত্রাসী ধরতে যৌথ বাহিনীর অভিযান। মোহাম্মদপুরে ৩১ কিশোর গ্যাং সদস্য আটক। দ্রুতই পরিস্থিতির উন্নতির আশা উপদেষ্টা আসিফের। জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি। লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা আদেশ আজ। রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি বিদ্যুৎ বিভাগের। আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে উজ্জ্বল হাফিজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর মধ্যে একটি বিএনপির নেতৃত্বে সমমনা দলগুলোকে নিয়ে, আরেকটি জামায়াতের নেতৃত্বে বেশ কয়েকটি ইসলামী দল নিয়ে এবং অন্যটি ছাত্রদের গঠন করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে। দলগুলোর মধ্যে কে কোন জোটে যাবে চলছে সেই হিসেব নিকেশ। তবে বিএনপি সহ সমমনা যে দলগুলো চীন সফরে যাচ্ছে তাদের দিকে চোখ রাখছেন সবাই। বিস্তারিত জানাচ্ছেন বেলায়েত হোসাইন। বিএনপি জামায়াত রাজনীতির মাঠে একসময়ের চিরমিত্র দুটি দল। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদে জোটবদ্ধ নির্বাচন করে সরকার গঠন করেছিল তারা। এরপর ২০০৮-এর নির্বাচনে একসাথে বিরোধী দলে। তারপর থেকে টানা ১৭ বছর রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে একই মঞ্চ থেকে রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী বিরোধী যুগপথ আন্দোলনে সঙ্গী ছিল দল দুটি। কিন্তু ৫ই আগস্টের পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে গেছে সবকিছু। রাজনীতির মাঠে মিত্র দুটি দলের মধ্যে এখন যোজন যোজন দূরত্ব। অন্যদিকে জুলাই বিপ্লবের কেন্দ্রে থাকা ছাত্র জনতার নেতৃত্বে আসছে নতুন রাজনৈতিক শক্তি। সব মিলিয়ে এক ভিন্ন রাজনৈতিক সমীকরণের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই অবস্থায় আগামী নির্বাচনকে ঘিরে কে কোন জোটের দিকে ঝুঁকছে তা নিয়ে এখন ব্যাপক সরব রাজনীতির মাঠ। বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনটি বড় রাজনৈতিক জোটের উত্থান হবে। সমমনা দলগুলোকে নিয়ে কিছু আসন ভাগাভাগি করে নির্বাচন করবে বিএনপি। সেক্ষেত্রে বিএনপির সাথে চীন সফরে থাকা দলগুলোর সাথেই জোট হতে পারে বলে ধারণা অনেকের। অন্যদিকে জামায়াতের চেষ্টা সবগুলো ইসলামী দলকে একই ব্যালটে ঐক্যবদ্ধ করা। সেক্ষেত্রে ছাত্র জনতার নেতৃত্বে নতুন যে দল আসছে তারা বিএনপি বা জামায়াত কারো সাথেই আপাতত জোটবদ্ধ হচ্ছে না বলে জানা গেছে। তাদের নেতৃত্বে নতুন আরেকটি জোটের আত্মপ্রকাশ হচ্ছে। বিএনপি সমমনা প্রায় ৮-১০টা দলের নেতৃবৃন্দরা একসাথে চায়না যাচ্ছে, বেইজিংয়ে সফরে যাচ্ছে। এখন সেটাকে নিয়ে বেশ আপনার গসিপ আছে যে সেখানে তারা জোটের কোনো রাজনীতি করবেন কিনা, এবং বিএনপির এই জায়গাটা এখনও পরিষ্কার করে নাই। দ্বিতীয়ত আমরা দেখেছি যে জামাত সহ ইসলামী দলগুলোর ভিতরে একটা বোঝাপড়ার চেষ্টা করা হচ্ছে যে তারা একটা নতুন জোট অথবা বলয় তৈরি করতে পারছে কিনা। তৃতীয়ত হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো জোট আসছে কিনা, অথবা যারা বাকি থাকবেন যারা অন্য জোটে যাবে না তারা কোনো জোট তৈরি করছে কিনা। এখানে যেটা আমরা ৪২টি রাজনৈতিক দল যারা যুগপৎ আন্দোলন করেছি, বিশেষ করে বিএনপি জামাত সহ, তাদের সাথে প্রত্যেকেরই মোটামুটি কিন্তু একটা বোঝাপড়া আছে। এখন ইকুয়েশনটা হচ্ছে যেহেতু একটা বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ মাঠে নাই, কাজে তাহলে এখন তো একটা সরকার থাকলেও তার একটা শক্তিশালী অপোনেন্ট দরকার। যদিও তারা বলছেন বিএনপির সাথে গিয়ে দু একটি আসন ভাগাভাগির রাজনীতি না করে শক্ত বিরোধী দলে থাকাটাও একটি কার্যকর সংসদের জন্য ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করবে। সংসদে যদি ফাংশনাল অপোজিশন না থাকে, বিএনপির মতো বড় দলকে যদি জবাবদিহিতার আওতায় আনা না যায়, তাহলে বিএনপি রাষ্ট্রকে যে সুশাসনের জন্য ওয়াদা করছে সেটা সে ডেলিভার করতে পারবে না। তো সেখানে এরকম আলোচনাও আছে যে বিএনপি সহ যারা আওয়ামী বিরোধী জোটে ছিলেন, বিএনপি এককভাবে নির্বাচন করবে আর বিএনপি ছাড়া বাকিরা সবাই মিলে একটা বিরোধী দল হতে পারে কিনা, সেই আলোচনাটাও চলছে। মানুষ ওই পুরানো রাজনীতি তো দেখেছে। এখন আমরাও যদি ধরেন ছোট দল হিসেবে আবার যদি বৃহৎ দলের সাথে জোট করে, অনেক কিন্তু হারিয়ে যায়, তার স্বকীয়তা থাকে না। সেক্ষেত্রে অনেকের সাথে আলাপ আলোচনা চলছে। আসন বা সিট নিয়ে সমঝোতার বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আলাপ আলোচনা হয় নাই। আমরা এই সময়ে গত ৭-৮ বছরের
এই প্রতিকূল সময়ে রাজনীতি করে আজকের এই জায়গাটাতে আসছি। 2-3টা সিটের রাজনীতি করলে তো, সুবিধার রাজনীতি করলে তো এটা আওয়ামী লীগের আমলে সবচেয়ে আমরা বেনিফিটেড বেশি থাকবে। জোট নিয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, তফসিল ঘোষণা ঘনিয়ে আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। তবে বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার হবে, এটি এখন পর্যন্ত চূড়ান্ত। নির্বাচন কমিশনের নিবন্ধন নাই, তারা আমাদের সঙ্গে যদি অংশগ্রহণ করে, আমাদের মার্কা নিয়েও তো অতীতে নির্বাচন করে নাই, দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করে নাই, তো দানের শেষ মার্কা নিয়ে নির্বাচন করতে পারে, অথবা যাদের নিবন্ধন আছে তারা সেই মার্কা নিয়ে সেখানে ভোট করতে পারে। জোট যে হওয়া যাবে না তা তো কোনো বাধা নাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্য সরকার গঠন করব, এটা তো হলো সবচেয়ে বড় জোট। অন্যদিকে জামায়াতের এই শীর্ষ নেতা বলছেন, 300 আসনে ভোট করার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি জোটের রূপরেখা রয়েছে দলটির অভ্যন্তরীণ আলোচনায়। হ্যাঁ, আমাদের সাথে ফেসিবাদ বিরোধী যে শক্তি আছে, যে দলগুলো আছে, দল আছে, বিভিন্ন পার্সোনালিটিস আছে, প্রতিষ্ঠান আছে, সবার সাথে আমাদের যোগাযোগ আছে। মানুষ জানতেছে, বুঝতেছে এবং অতীতের কর্মকাণ্ডগুলো মানুষ দেখেছে। এই জন্য মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আসলে এই ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। বিএনপি এবং জামায়াত দুই দলের নেতাদের সাথে কথা বলে জানা গেল, এবারের নির্বাচন কিংবা জাতীয় ঐক্যমতের সরকার কোনোটিতেই কেউ কারো সঙ্গী হচ্ছে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর থেকে 31 জন কিশোর গ্যাং সদস্য আটক হয়েছে। পাশাপাশি রাতে রাজধানীর 65টি স্থানে চেকপোস্ট বসিয়ে চলে তল্লাশি। আইন শৃঙ্খলা বাহিনীর রাতের কার্যক্রম পরিদর্শন করে ডিএমপি কমিশনার জানিয়েছেন, চিহ্নিত সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করছেন তারা। আর উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাস, দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। তৌহিদুল তারেকের প্রতিবেদন। গেল কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একের পর এক ভয়াবহ ছিনতাইয়ের ঘটনা। বনশ্রীতে গুলি করে স্বর্ণ ব্যবসায়ীকে লুট কিংবা মগবাজার, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত রাজধানীবাসী। ভয় ভয় লাগে, যেমন এই তো শাহবাগ থেকে আইলাম, একটা লোক দাঁড়ায় লইলো, ভিতরে বয় ঢুকে গেছে, মানে সিঙ্গেল দিতে কারো আমরা গত কয়েকদিন আগে কিন্তু রাস্তাঘাটে আমরা চলতে পারিনি। কুমিল্লা চাঁদপুর থেকে আসছি, সারা রাস্তায় ভয়ে ভয়ে আসছি, যে কোনো সময় ডাকাতি হইতে পারে, এরকম অবস্থা চলতেছে সারা বাংলাদেশে, শুধু ঢাকা না। এমন পরিস্থিতিতে সোমবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান সহ 65টি স্থানে চেকপোস্ট বসায় আইন শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখেরটেক ও আদাবর এলাকা থেকে আটক করা হয় 31 জন কিশোর গ্যাং সদস্যকে। এমন অবস্থায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি বোধ করলেও তারা বলছেন, এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। গল্লিতে পুলিশ থাকতে হইব, যাতে ওই যে সন্ত্রাসী অনেক ছিনতাইকারী আছে, গল্লিতে অনেক কিছু করতে পারে। সমস্যা হচ্ছে এলাকার রোডগুলায়, এলাকায় যেমন চিপাচাপা অন্ধকার, এইসব জায়গাগুলোতে হচ্ছে বেশি সমস্যা। মঙ্গলবার রাতে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় ডিএমপি কমিশনার বলেন, মনিটরিং সিস্টেম ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনের চেষ্টা করা হচ্ছে। রাজধানীবাসীকে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন জায়গায় ব্লক রেড করছে। আজকেও মোহাম্মদপুর আদাবর এলাকায় ব্লক রেড করা হয়েছে এবং আগামীতেও আমরা ব্লক রেড অব্যাহত রাখব। আমরা চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে সেই তালিকা মোতাবেক আমাদের অভিযান পরিচালনা করছি। এক্ষেত্রে কোনোভাবেই ভুল বোঝাবুঝির সুযোগ নেই যে আমরা যে কোনো মানুষকে অ্যারেস্ট করে থানায় নিয়ে কোর্টে সোপর্দ করতেছি। আমাদের চিহ্নিত ছিনতাইকারী আছে, আমরা তাদেরকেই শুধু অ্যারেস্ট করবে। সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গণ অভ্যুত্থানের পর পুলিশের মনোবল ফেরাতে কিছুটা সময় লাগলেও জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছে তা দ্রুতই সমাধান হবে। আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেটা
খুব দ্রুত সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে। আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে। ডাকাতি, হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে, তবে ছোট ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে। আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে, এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে। জননিরাপত্তা বাড়াতে সংশ্লিষ্টরা এই বিশেষ কার্যক্রমকে কার্যকরী মনে করলেও জনসাধারণের মতে পাড়া মহল্লাগুলোতে মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন। তৌহিদুল তারেক, এখন ঢাকা। ভোররাতের আগুনে রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারের একটি ফ্লোর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও পর্যাপ্ত ভেন্টিলেশন সিস্টেম না থাকার কারণে ধোঁয়া ছড়িয়ে পড়ে ভবন জুড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। তৌহিদুল তারেকের আরও একটি প্রতিবেদন। পুরনো পল্টনের 15 তলা বিশিষ্ট জামান টাওয়ারের 6ষ্ঠ তলায় আগুন লাগে ভোরে। প্রত্যক্ষদর্শীরা জানান ভোর 4:30টার দিকে সেখান থেকে চিৎকার শুনতে পান তারা। সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। আগুনের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। ভবনে সেন্ট্রাল এসি থাকায় ও ভেন্টিলেশন ব্যবস্থা না থাকায় ধোঁয়া 9 তলা পর্যন্ত পৌঁছে যায়। হোটেলে কোনো সমস্যা না, এটা সিঁড়ি রুম থেকে লাগছে। সেই রুমতে হয়তো পোলাপান এখানে অফিস আছে, তো বিভিন্ন আদম ব্যবসা অফিস আছে। অবশ্যই এখান থেকে, কারণ এখানে তারা সারা রাত এখানে তার চুলা চলে, তাদের খাওয়া দাওয়ার আপনারা জানেন যে বারের মধ্যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে। 6 তলায় একটি পানশালা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। টানা 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বিল্ডিংটা সেন্ট্রাল এসি, সেটা পুরাটা কনফাইন্ড গ্লাস দিয়ে ঢাকা। ভেন্টিলেশনে খুবই সমস্যা ছিল আমাদের। মূলত আগুনটা ছিল 6 তলায়। এই 6 তলা থেকে আগুন ইলেকট্রিক ডাক্ট লাইন দিয়ে আগুন উপরের দিকে যায় এবং উপরে বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়ে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো স্পষ্ট কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তৌহিদুল তারেক, এখন ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের রিভিউ শুনানি শুরু হয়েছে মঙ্গলবার। আজও শুনানির জন্য রাখা হয়েছে আপিল বিভাগের কার্যতালিকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন রিভিউ শুনানির যুক্তিতর্কে কি উঠে আসছে? উজ্জ্বল, জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের যে রিভিউ আবেদন, সেটি গতকালকে সেই শুনানিটি শুরু হয়েছে। আজকেও আপিল বিভাগে সে আবেদনের কার্যতালিকা 4 নম্বরে রাখা হয়েছে। এখন আবেদনের এই যে রিভিউ যে শুনানি, সেটি আসলে শুরু হয়েছে এবং সেই শুনানিতে অংশ নিয়েছেন জামায়াতের যারা আইনজীবী রয়েছেন। তার জামায়াতের আইনজীবীর পক্ষ থেকে বা তার আইনজীবী এহসান সিদ্দিকী, তিনি আজকে মূলত শুনানি করবেন। এখানে এই আপিল বিভাগের এই শুনানিতে অংশ নিয়েছেন জামায়াতের অন্যান্য যারা আইনজীবী রয়েছেন, তারা সেখানে শিশির মনি রয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের যে টিম রয়েছে, তারা সেখানে অংশ নিয়েছেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির যেই আপিল বিভাগের বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চে আজকে এই শুনানিটি চলছে। সেখানে জামায়াতের যারা আইনজীবী রয়েছেন, তারা আসলে কয়েকটি যুক্তিতর্ক তুলে ধরছেন। গতকালকেও কয়েকটি যুক্তিতর্ক তুলে ধরেছেন যে কেন তাকে এই যে 71-এর যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেইখান থেকে তাকে কেন মুক্তি দেওয়া হবে না, সে বিষয়ে তারা 7টি যুক্তি তুলে ধরেছেন। প্রধান যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন যে তাকে যে মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পরে সেটি আবার আপিল বিভাগে সেই রায়টি বহাল রেখেছে। সেটি আন্তর্জাতিক আইনের আইন ধারা আসলে হয়নি, অর্থাৎ আন্তর্জাতিক আইন মেনে সেই রায় দেওয়া হয়নি বলে তারা আসলে সেখানে যুক্তি তুলে ধরেছেন। এটি আসলে প্রধান তাদের যুক্তি বলছিলেন এখানকার যারা জামায়াতের আইনজীবী রয়েছেন তারা। এবং এছাড়া আরও কয়েকটি
একটি যুক্তি তারা তুলে ধরছেন এবং আজকে এই রিভিউ শুনানিতে জানা যাবে যে তাকে যে লিভ টু আপিল অর্থাৎ আপিলের সুযোগ দেওয়া হয় কিনা বা তার আপিলের আবেদন সেটি করার সুযোগ দেওয়া হয় কিনা সে বিষয়টি আরও জানা যাবে। এছাড়া এই যে 2014 সালে তাকে যেই এই রায় দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড, সেখানে তাকে 6টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেটি আবার 2015 সালে এসে তারা আপিলের অনুমোদন বা আবেদন করেছিলেন, সেটি আবার 2019 সালে বহাল রেখেছিল সেই রায় আপিল বিভাগ এবং 20 সালে সেটি রিভিউর জন্য আবেদন করা হয়। সেই রিভিউতেই গতকালকে শুনানি হয়েছে এবং আজকেও শুনানি চলছে। শুনানি শেষে আরও বিস্তারিত জানা যাবে। উজ্জ্বল। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। সফরের একটি অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সরাসরি চলে যাচ্ছি সেখানে। পুলিশ অভিযান করছে, আজকে পর্যন্ত 1.5 শতাধিকের অধিক ব্যক্তিকে ধরা হয়েছে, কিন্তু এটা যেহেতু শিল্পাঞ্চল, এখানে অনেক মানুষের বসবাস, অন্যান্য বাহিনীগুলো কতটুকু তৎপর রয়েছে স্যার, এবং এই যে বৃহৎ এলাকায় বৃহৎ আকারে কিন্তু এই অপরাধগুলো সংঘটিত হচ্ছে, এই ক্ষেত্রে স্যার আপনি অন্যান্য বাহিনীকে আর কি ধরনের পরামর্শ দিচ্ছেন বা তারা কতটুকু এখানে এই এলাকায় শুধু এইটা না যে এটা এলাকা যে বলে শিল্প এলাকা, এই জন্য ধরেন এটা অনেক দিন যাবত কেটে শিল্পেরও একটা কিন্তু অনেক সমস্যা ছিল। এখানে গার্মেন্টস নিয়ে কিন্তু অনেক বড় একটা সমস্যা কিন্তু আমরা ফেস করছি। এটা কিন্তু মোটামুটি আল্লাহ দিলে একটা কন্ট্রোলের ভিতরে আসছে এবং এখানে এই জন্য এটার স্ট্রেংথ অনেক বেশি। এখানে শিল্প পুলিশ আছে, এখানে সেনাবাহিনীও কিন্তু ডিপ্লয় করা আছে, এখানে র্যাব আছে, এখানে বিজিবি আছে, আর পুলিশ তো তাদের দায়িত্ব তারা করেই যাচ্ছে। তারপরে আপনারা দেখেন যেই সব ঘটনাগুলি ঘটছে, আমি অস্বীকার করবো না যে ঘটনা ঘটতেছে না, কিন্তু ঘটনার সাথে সাথেই কিন্তু আমরা লোকজনকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতেছি। এগুলি জন্য আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আপনারা একটু জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কথা শেষ করে নেই, জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে। এই জনগণ সচেতন হবে। এই যে যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। আরেকটা জিনিস দেখবেন, আমাদের যে স্ট্যাটিস্টিক্স আছে, এটা কিন্তু যে খুব যে আগেও কিন্তু এরকম ঘটনা ঘটছে, বাট এখন হলো যেমন ধরেন আমি যদি যেহেতু অনেক আগে এখানে আমিও চাকরি করছি, আপনাকে যদি এরকম ডাকা হইতো, একটা ক্যামেরা পাওয়া যাইতো কিনা সন্দেহ। আমার যে একটা খেলার জন্য যদি একটা ক্যামেরাম্যানরে আনতে হইলে তারে অনেক করে চেষ্টা করে আনা হইতো, বাট এখন যেহেতু মিডিয়ার যুগে একটা জিনিস খুব তাড়াতাড়ি সবাই জানতে পারে, এটা কিন্তু সবাই উপকার হচ্ছে, আমাদের উপকার হচ্ছে, আমরাও কিন্তু সাথে সাথে কিন্তু এই লোকগুলি নিয়ে আসতে পারি। এটার ক্ষেত্রে আমরা এই একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছি, আর এটার ক্ষেত্রে আমরা সারা দেশে বলতে যে জায়গায় যে সবজিগুলি বেশি হয় সেই এলাকায় আমরা এটা রাখবো, যেহেতু সব জায়গায় কিন্তু সব সবজি হয় না। না না, হয়তো একটা জেলার ভিতরেও একাধিক হবে, আবার অনেক জেলার ভিতরে কিন্তু হয়তো হবেই না। যে এলাকায় সবজি কম হয় ওই এলাকায় হয়তো হবেই না। তা আপনি সাভারে এক অনুষ্ঠানে কথা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি ছিলাম সেখানে। বিগত সময়ে অতিরিক্ত হিসাব দেখিয়েও রোজায় বিদ্যুতের চাহিদা শতভাগ পূরণ হয়নি। তবে এবার লোডশেডিং নিয়ন্ত্রণে রাখার আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। যদিও আদানি আর আমদানি গ্যাসে নির্ভর করেই মেটাতে হবে চাহিদা, তবে বর্তমান পরিস্থিতিতে আদানির ওপর পুরো নির্ভর না থেকে নিজস্ব প্ল্যান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। আরও জানাচ্ছেন মাজার মাহবুব। গরমকালে বাসাবাড়িতে সেহরি ইফতারে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। অপরদিকে উৎপাদন খাত ও মার্কেটগুলোতে ঈদের প্রস্তুতির কারণেও চাপ পড়ে বিদ্যুতের ওপর। প্রতিবারই লোডশেডিংয়ের কবলে পড়েছে দেশবাসী। যদিও বিগত সময়ে 30,000 মেগাওয়াট সক্ষমতার গল্প শুনিয়েছে আওয়ামী লীগ সরকার, যা ছিল শুধু কাগজে কলমেই। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বলছে এবার শীত মৌসুমে রাজধানীতে বিদ্যুৎ লেগেছে 1000 থেকে 1200 মেগাওয়াট, যা ফেব্রুয়ারির শেষের দিকে বেড়ে দাঁড়িয়েছে 1.5 থেকে 2000-এ। আর রমজানে গিয়ে চাহিদা দাঁড়াবে 3 থেকে 3500 মেগাওয়াটে। সাধারণত সর্বোচ্চ গরমের সময় ডিপিডিসি ও ডেসকো মিলে সর্বোচ্চ চাহিদা 4000-এর আশপাশেই থাকে। ডেসকো কর্তৃপক্ষ বলছে রমজান মাস বিবেচনায় ঘাটতি সমন্বয় করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুরোটা সরবরাহ করলে চাহিদা মতো বিতরণ করতে পারবে তারা। অসুবিধা হবে না, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ইজ ওয়েল এনাফ। আমাদের 2000 মেগাওয়াট হলে আমরা সাপ্লাই দিতে পারবো।
ন্যাশনালি একটু ফুয়েল প্রাইসিং সেটা তো জানেন গ্লোবালি এই ফুয়েলের প্রবলেম আছে, সাথে যদি জেনারেশন কিছুটা শর্টেজ হয়ে যায় সেক্ষেত্রে যদি লোডশেড করতে হয় আমাদেরকে অ্যালোকেশন দিয়ে দেয় সেক্ষেত্রে আমাদেরকে লোডশেড করতে হবে, আদারওয়াইজ আমাদের লোডশেডই দরকার হবে। বিগত রমজানে সারা দেশে প্রতিদিন লোডশেডিং করতে হয়েছে 2000 মেগাওয়াটের বেশি। তবে এবার রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিয়ে রেখেছে বিদ্যুৎ বিভাগ। যদিও আগের মতো এবারও ভরসা আমদানিকৃত গ্যাস জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন। এর মধ্যে আদানির বিদ্যুতে আশার বাণী পিডিবির। গ্যাস ভিত্তিক 6500 মেগাওয়াট এর মতো জেনারেশন আর ক্রস বর্ডার আছে, কোল পাওয়ার প্ল্যান্ট আছে এবং বাকিটা আমরা এইচএফ থেকে রিকোয়ারমেন্ট বেসিস আমি সিস্টেম চালাবো আর কি। পজিটিভ করবে যে আমরা লিকুইড ফুয়েল পাইলে কি করে আদানির ফুল লোড পাইলে আমরা লিকুইড ফুয়েল সেই হিসেবে কম চালাইতে পারবো। ডলারের কিছু ঘাটতি ছিল, এখন অনেকটাই কভার হয়ে গেছে আর কি। তবে ভারত বাংলাদেশ টানাপোড়েনের মধ্যে আদানির বিদ্যুতের উপর ভরসা না করে বরং পুরনো পাওয়ার স্টেশনগুলো সংস্কার করে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পক্ষে মত পাওয়ার সেলের সাবেক মহাপরিচালকের। বেশ কয়েকটা পাওয়ার স্টেশন মেনটেন্যান্সের উপরে বন্ধ আছে। এইগুলো কিন্তু এতদিনে এই সরকার আসার পরও 6 মাস তো হয়ে গেল, তারা এইগুলোকে মেনটেন করার চেষ্টা করতো, মানে সংরক্ষণ যদি করতো তাইলে কিন্তু আরও 5-6 হাজার মেগাওয়াট এখানে আসতো। গার্মেন্টস নিয়ে ওদের সঙ্গে আমার ঝগড়া, অনেক কিছু নিয়ে ঝগড়া চলছে। আমরা যেই ভালো যাব ওদের বিদ্যুৎ ব্যবহার করে খাট করে একটা ব্রেকডাউন দেখায় বলবে যে আমি বিদ্যুৎ দিতে পারবো না, এটা তো স্বাভাবিক। আবার রেট তো আছেই। এবছরের শুরুতে বিদ্যুতের চাহিদা ছিল 9000 মেগাওয়াটেরও কম। শীত কমায় তা বেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দাঁড়িয়েছে প্রায় 12000 মেগাওয়াটে। এবার রোজায় সর্বোচ্চ 16000 এবং পুরোপুরি গ্রীষ্মে চাহিদা ধরা হয়েছে 18000 মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে এবারও 13 থেকে 15000 মেগাওয়াটের বেশি উৎপাদনের ঘোষণা দিতে পারেনি বিদ্যুৎ বিভাগ। মাজহার মাহবুব, এখন ঢাকা। চীন থেকে 2600 কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন 4টি জাহাজ কেনার উদ্যোগ 6 বছর পর আলোর মুখ দেখছে। সরকারের পট পরিবর্তনে অনিশ্চয়তা তৈরি হলেও জাহাজ ক্রয় সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাণিজ্য চুক্তি এক্ষেত্রে বড় অগ্রগতি। ঋণ চুক্তি হলেও শুরু হবে জাহাজ নির্মাণ। সংশ্লিষ্টদের মতে এতে শুধু বিএসসি লাভবান হবে না, দেশীয় জাহাজে জ্বালানি তেল পরিবহনের ফলে সুরক্ষিত হবে জ্বালানি নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। অগ্নি দুর্ঘটনায় গেল বছরের অক্টোবরে বাংলার সৌরভ ও বাংলার জ্যোতি পরিত্যক্ত হওয়ার পর জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহর আরও ছোট হয়। বর্তমানে সমুদ্রগামী জাহাজ আছে মাত্র 5টি। এত কম জাহাজ দিয়ে শিপিং ব্যবসায় টিকে থাকা কঠিন, তাই মুনাফা ধরে রাখতে নতুন জাহাজ কেনা জরুরি হয়ে পড়েছে। 6 বছর আগে চীনা ঋণে শিপিং কর্পোরেশনের নতুন জাহাজ কেনার উদ্যোগ অবশেষে বাস্তবায়িত হচ্ছে। সম্প্রতি চীনের এক্সিম ব্যাংকের সাথে বাণিজ্য চুক্তি করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এর আগে 2023-এর অক্টোবরে চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট কর্পোরেশন সিএমসির সঙ্গে 2600 কোটি টাকা ব্যয়ে 4টি জাহাজ কেনার চুক্তি করে বিএসসি। কথা ছিল এই অর্থে 6টি জাহাজ কেনা হবে, কিন্তু প্রক্রিয়াগত জটিলতা ও দর কষাকষিতে 2.5 বছরে ডলার ও নির্মাণ উপকরণের দাম বাড়ায় সেটি সম্ভব হয়নি। বাণিজ্য চুক্তি হওয়ার পর এখন অপেক্ষা ঋণ চুক্তির। শিপিং কর্পোরেশনের প্রত্যাশা আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ঋণ চুক্তি সই হবে, এরপর শুরু হবে জাহাজ নির্মাণ। কমার্শিয়াল এগ্রিমেন্ট অলরেডি হয়ে গেছে। এখন সিটকা যদি আমাদের লোন অ্যাপ্লিকেশনের এগেনস্টে অনুমোদন দেয় তাহলে লোন এগ্রিমেন্টটা সাইন হবে। সেই সাইনটা হবে চাইনিজ যে অর্থায়ন করছে এক্সিম ব্যাংক এবং আমাদের ইআরডির মধ্যে। এটা হয়ে গেলে আমাদের জাহাজের কনস্ট্রাকশন ফেজ বা এক্সিকিউশন ফেজ শুরু হয়ে যাবে। বর্তমানে ইস্টার্ন রিফাইনারির আমদানি করা 13 লাখ টন অপরিশোধিত জ্বালানি তেলের পুরোটা বিদেশি জাহাজ ভাড়া করে পরিবহন করে বিএসসি। এতে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে বাইরে। ক্রয়ের প্রক্রিয়ায় থাকা 4টি জাহাজের মধ্যে 1,14,000 টন ধারণ ক্ষমতার 2টি মাদার ট্যাঙ্কার দিয়ে বিপিসির তেল আমদানির টার্গেট শিপিং কর্পোরেশনের, আর 82,000 টন ধারণ ক্ষমতার 2টি বাল্ক কার্গো জাহাজে পরিবহন করবে কয়লা সহ অন্যান্য পণ্য। এতে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী শুধু নয়, লাভবান হবে বিএসসি। যেটা আমরা এখন চার্টারিংয়ের মাধ্যমে ফরেন ভেসেল নিয়ে আসছি, সেটা এখন আমাদের নিজস্ব ভেসেল। তো সুতরাং দেশের সমস্ত ফরেন কারেন্সি যেটা আমরা এই পারপাসে ব্যয় হতো সেটা হবে না। নিজস্ব অর্থায়নে নিজস্ব
দেশের মধ্যে থেকে যাবে, অ্যাট দ্য সেম টাইম বিএসসি লাভবান হবে। অভিযোগ উঠেছে বাজার দরের চেয়ে বেশি দামে জাহাজ কিনছে বিএসসি। শিপিং সংশ্লিষ্টরা বলছেন প্রক্রিয়া শুরুর পর দ্রুত জাহাজ কিনলে অনেক কম দরেই জাহাজ কেনা যেত। একই জাহাজ যদি প্রাইভেটে কিনতো এবং একই জাহাজ বিএসসি কেনার মধ্যে প্রাইসের অনেক তারতম্য। এটা একটা বিরাট বড় কনসার্ন আমাদের। আমি মনে করি যে ন্যাশনাল ফ্লিট আমাদের গ্রোথ দরকার, কিন্তু সেই ন্যাশনাল ফ্লিটের গ্রোথ করার জন্য যে ধরনের পলিসি দরকার সেই পলিসির মধ্যে একটা আমূল পরিবর্তন হওয়া দরকার। বর্তমানে বিএসসির বহরে থাকা 5টি জাহাজের মধ্যে 3টি ওয়েল ট্যাঙ্কার ও 2টি বাল্ক কার্গো জাহাজ। চীন থেকে কেনা সবগুলো জাহাজের ধারণ ক্ষমতা 39,000 মেট্রিক টন। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। কর্তৃপক্ষের নির্দেশে হল ছাড়তে শুরু করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুয়েট থেকে যুক্ত আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, কি দেখছেন সার্বিক পরিস্থিতি, শিক্ষার্থীরা কি বলছেন? উজ্জ্বল, আজকে কিন্তু সকাল 8টার পর থেকেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা হল ছাড়তে শুরু করেছেন। মূলত গতকালকে বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি সিন্ডিকেট সভা হয় এবং এই সিন্ডিকেট সভাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে এখানে আজকে সকাল 10টার মধ্যে কিন্তু হল ছাড়তে হবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু অনেক শিক্ষার্থীরা আছেন যারা হল ছাড়তে শুরু করেছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একজন শিক্ষার্থী কিন্তু এখান থেকে হল ছেড়ে যাচ্ছেন এবং তার সাথে আমি কথা বলেছি। উনি যেটি বলছেন যে মূলত কিন্তু এখানে তিনি ঢাকাতে ছিলেন এবং হঠাৎ করে সিদ্ধান্ত আসাতে তিনি দ্রুত চলে এসেছেন এবং এসে তিনি আবারও ঢাকায় যাবেন, এমন কথাই কিন্তু তিনি বলছেন। মূলত এখানকার শিক্ষার্থীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছেন বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে দেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এখানে পড়াশোনা করে থাকে এবং এই পড়াশোনা করার এখানে কিন্তু যারা পড়াশোনা করে তারা কিন্তু হঠাৎ করেই এই সিদ্ধান্তে অনেকটা বিব্রত হয়েছে, যার কারণে হঠাৎ করে কোনো ট্রেন বা বাসের টিকিট পাওয়াটাই অনেক দুষ্কর বলে তারা জানিয়েছেন এবং যার কারণে কিন্তু তারা যেটি বলছেন যে আরও 2 থেকে 1 দিন যদি সময় দিয়ে হলগুলো বন্ধ করা হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। আজকে সকাল 10টার মধ্যে হল খালি করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে কিন্তু বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু শিক্ষার্থীদের হলে হলে গিয়ে আলটিমেটাম দেওয়া হয়েছে দ্রুত যেন হল ত্যাগ করা হয়। গতকালকে কিন্তু এই সিন্ডিকেট সভায় একদম অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই হলের যে কার্যক্রম সেটি একেবারেই বন্ধ করে দিয়েছে এবং এছাড়াও শিক্ষা কার্যক্রম তো বন্ধ রয়েছেই এবং অনির্দিষ্টকালের জন্য কিন্তু এই হলগুলো বন্ধ ঘোষণা করেছে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে মূল ক্ষোভ প্রকাশ করছেন কিন্তু এখানকার শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন যে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে সাধারণ শিক্ষার্থীদের যেতে হবে, তো সেক্ষেত্রে 2 থেকে 1 দিন যদি সময় তারা একটু বেশি পেত তাহলে কিন্তু তাদের জন্য অনেকটাই ভালো হতো বলে তারা জানিয়েছেন। শিক্ষকদের যে সিদ্ধান্ত বা সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তে কিন্তু তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন এবং আমরা সকাল থেকে কিন্তু বেশ কিছু শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। কেউ চট্টগ্রাম, কেউ বগুড়া, কেউ রাজশাহী, কেউ ঢাকা, বেশ কিছু জায়গাতে কিন্তু আমরা কথা বলেছি তারা যাবেন, কিন্তু অনেকেই কিন্তু এই যাতায়াত ব্যবস্থা নিয়ে অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। আবার অনেকে বলছেন যে তাদের টিউশনি ছিল এবং টিউশনি ফেলে রেখে তাদের চলে যেতে হচ্ছে। তারা কিন্তু হল এর আগেই কিন্তু এর আগে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল বেশ কিছু কারণে এবং এই শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা সত্ত্বেও কিন্তু এখানে অনেক শিক্ষার্থীরাই ছিলেন তাদের ব্যক্তিগত কারণে হলগুলোতে। তবে এখন হলগুলো বন্ধ হয়ে যাওয়াতে কিন্তু বেশ সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। মোটামুটি বললে চলে যে এখানকার শিক্ষার্থীরা কিছুটা ভোগান্তির মধ্যেই কিন্তু হল ছাড়ছেন। তবে এখানে আরেকটি বিষয়, গত 18 তারিখ কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে একটি হামলার ঘটনা ঘটে শিক্ষার্থীদের উপর এবং তারপর থেকে কিন্তু বেশ উত্তাল ছিল কুয়েট এবং এই কুয়েট ক্যাম্পাস কিন্তু
গত বেশ কয়েকদিন ধরেই মোটামুটি বললে চলে যে বেশ উত্তাল ছিল এবং এখানে বেশ কিছু শিক্ষার্থীরা আন্দোলনও করেছে ভিসি পদত্যাগের জন্য। এর পাশাপাশি বেশ কিছু দাবি দাওয়া নিয়ে কিন্তু আন্দোলন চলেছে বেশ কিছুদিন ধরে। তবে এই হল ছাড়ার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত কিন্তু আবার অনেক শিক্ষার্থী প্রত্যাখ্যানও করেছে। তারা যেটি বলছেন যে মূলত তাদের যে দাবিগুলোতে সেই দাবিগুলো কিন্তু মানতে হবে। মোটামুটি সব মিলিয়ে বললে চলে কিছুটা ভোগান্তির মধ্যে এখানকার শিক্ষার্থীরা হল ছাড়ছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। হল ছাড়ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী। 5 দফা দাবিতে টানা কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চতুর্থ দিনের মতো কাজে যোগ না দেয়ায় ব্যাহত হচ্ছে সেবাদান কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন ইন্টার্ন চিকিৎসকরা নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেছে কিনা, আর তারা কবে নাগাদ কাজে যোগ দিতে পারেন? উজ্জ্বল, কার্যত কুমিল্লা মেডিকেল কলেজ ও ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির ফলে কিন্তু অচল হয়ে পড়েছে। বিশেষ করে তারা যে সেবাদান কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন, জরুরি বিভাগ সহ হাসপাতালের যে রুগীদের সেবার কাজে তারা প্রতিনিয়ত সময় দিতেন, তারা কিন্তু সেই কর্মবিরতির কারণে অর্থাৎ কমপ্লিট শাটডাউনের পুরো প্রভাবটাই পড়েছে মেডিকেল কলেজে। এখানে চিকিৎসা কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে, তাদের একাডেমিক কার্যক্রম কিন্তু স্থগিত হয়েছে এবং এটা 48 ঘন্টা পরবর্তীতে তারা নতুন কর্মসূচি দিবেন। তারা যে 5 দফা দাবি দিয়েছেন, সেই দাবিগুলো পূরণ না হলে তারা নতুন করে আবার কর্মসূচি দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজে এখন ইন্টার্নি চিকিৎসকরা না থাকার ফলে কর্তব্যরত যে ডাক্তাররা রয়েছেন তাদেরকেই দায়িত্ব পালন করতে হচ্ছে এবং অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। এই মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় 1 থেকে 2,000 রুগী কিন্তু নিয়মিত থাকেন এখানে এবং ভর্তি অসংখ্য রুগী এখানে, গুরুত্বপূর্ণ রুগীরা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আসেন, কুমিল্লার বাইরে থেকেও আসেন, যার ফলে ইন্টার্নি ডাক্তারদের এই কর্মবিরতি, এই কমপ্লিট শাটডাউনের কর্মসূচির কারণে প্রভাব পড়েছে। এখানে মূলত তারা যে দাবিগুলো করছেন, সেই দাবিগুলোতে উল্লেখযোগ্য হচ্ছে যে মেডসের যারা পাশ করেছেন তারা যেন ডাক্তার না লিখেন, অর্থাৎ বিএমডিসি পাশ না করে যারা ডাক্তার লিখছেন সেটা যেন বন্ধ করা হয় এবং হাইকোর্টে যে রিটটি করা হয়েছে 93তম শুনানি শেষেও কিন্তু গতকাল আদেশ দেওয়া হয়নি, সেটি পিছিয়েছে। অর্থাৎ তারা 5 দফা দাবি করছেন, সে চিকিৎসকদের নানা বিষয়গুলোকে সামনে রেখে সেই দাবিগুলো পূরণের জন্য কিন্তু তারা এই কর্মসূচি দিয়েছেন এবং এই কমপ্লিট শাটডাউনের ফলে কুমিল্লা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, সার্বিকভাবে রুগীরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং চিকিৎসকরা যারা ইন্টার্নি চিকিৎসকদের সাথে কথা বলছে তারাও বলছেন যে কর্মসূচি তারা যে দিয়েছেন চিকিৎসকদের স্বার্থে, সেটিতে তাদের নিজেদেরও কিন্তু একাডেমিক পড়াশোনারও অনেক ক্ষতি হচ্ছে এবং তারা প্রত্যাশা করছেন যে 48 ঘন্টার মধ্যে সরকার এই দাবিগুলো তাদের পূরণ করে দিবেন। উজ্জ্বল। সাজেকের দৃষ্টি সীমানা জুড়ে ধ্বংসস্তূপ, পর্যটক শূন্য মেঘের রাজ্য। সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছে সাজেকের অর্ধশতাধিক রিসোর্ট। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের চাল ও গরম কাপড় বিতরণ করছেন স্থানীয় প্রশাসন। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, সেখানে পরিস্থিতি এখন কেমন, আর প্রশাসন আর কি কার্যক্রম গ্রহণ করেছেন জানাবেন? উজ্জ্বল, আমরা গত সোমবার যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাজেকে, সেখানে আপনি জানেন যে অন্তত 94টি রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট, দোকান এবং বসতঘর পুড়ে গিয়েছে, যেখানে শতাধিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এই গত 2 দিন পার হলেও এখন পর্যন্ত প্রথমবারের মতো জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিভাগের যে তৎপরতা সেটি আমরা দেখতে পেয়েছি। কিছুক্ষণ আগেই এই উপপরিচালক স্থানীয় সরকারের তিনি এই তদন্ত কমিটির প্রধান, একই সঙ্গে বাগাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, তিনি এই 5 সদস্য যে তদন্ত কমিটি আছে, তিনি সেখানকার সদস্য সচিব, ওনারা দুজনের উপস্থিতিতে এই ত্রাণ তৎপরতা দেওয়া হয়েছে স্থানীয় একটি মন্দিরের প্রাঙ্গণে। সেখানে আমরা দেখেছি যে 7,500 টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে 36টি পরিবারকে, যারা বসতঘর পুড়ে গিয়েছে, বসতঘর হারিয়ে যারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন তাদের মাঝে। সেখানে 7,500 টাকার সাথে গরম কাপড় দেওয়া হচ্ছে, বিশেষ করে কম্বল, এবং 30 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল এবং সেখানে ডাল এবং অন্যান্য শুকনো খাবার দেওয়া হয়েছে।
আমরা কথা বলেছিলাম সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন আজ বিকাল ৩টা নাগাদ মূলত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি এই ঘটনাস্থল পরিদর্শনে আসবেন। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও সেখানে আসবেন। এরপরেই মূলত সেখানে যে ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের বিষয়ে একটি সিদ্ধান্তের বিষয়ে তারা জানাবেন। এখন পর্যন্ত যে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা তারা কোনো ত্রাণ তৎপরতার আওতায় আসেননি এবং কোনো ধরনের সহযোগিতা তাদেরকে করা হয়নি। এখানকার যারা ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঘরবাড়ি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সবাই যেটি বলছেন যে প্রশাসনের এই পুনর্বাসন ছাড়া আসলে এই ধরনের বড় ধরনের ক্ষতি থেকে তারা যে নিস্তার পাওয়ার যে সেটি আসলে তারা হয়তো পারবেন না। একই সঙ্গে পুনর্বাসন হলে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ পাবেন এবং যে এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও যদি সশর্তে প্রণোদনা এবং একই সঙ্গে ঋণের ব্যবস্থা তারা যদি পান তাহলে তারা আবার নতুন করে সেই ব্যবসাটাকেও আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তারা পাবেন, এমনটাই বলছেন এখানকার ব্যবসায়ীরা। আমরা কথা বলেছিলাম ব্যবসায়ীদের সঙ্গে, তারা যেটি জোর দিয়ে বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে এখানে একটি স্থায়ীভাবে ফায়ার সার্ভিসের যদি কোনো স্থাপনা এখানে নির্মাণ করা যায় তাহলে হয়তো এই ধরনের যে পর্যটন শিল্পের যে ঝুঁকি সেটি হয়তো তারা কমাতে পারবেন। রাঙ্গামাটি সাজেক থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। ইসরায়েলে কারাবন্দী ৬২০ ফিলিস্তিনের মুক্তি নিশ্চিতে নেতানিয়াহু সরকারের সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে গাজার শাসক দল হামাস। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মাতৃভূমিতে ফেরার সম্ভাবনা রয়েছে তাদের। নতুন শর্ত অনুযায়ী গাজায় নিহত ইসরায়েলিদের মরদেহ ফেরত পেলে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেবে তেল আবিব। গাজায় গেল ১ মাসের অস্ত্রবিরতির মধ্যে কয়েক দফায় জিম্মি ও ফিলিস্তিনি বন্দী বিনিময় করেছে ইসরায়েল ও হামাস। শেষ ধাপে শনিবার হামাস প্রতিশ্রুতি রক্ষা করলেও ৬ জিম্মিকে ফেরত পাওয়ার পর ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দেয় ইসরায়েল। সে সময় নেতানিয়াহুর বিরুদ্ধে অস্ত্রবিরতি অকার্যকরে উদ্দেশ্য প্রণোদিত নাশকতা এবং যুদ্ধে ফেরার পরিবেশ তৈরির অভিযোগ করে হামাস। ভারতে 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে তেল বাণিজ্যে সম্পৃক্ততার অভিযোগে দেয়া হয় নিষেধাজ্ঞা। জানা যায় চলতি সপ্তাহে বিভিন্ন দেশের 30-এর বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও নৌযান নিষিদ্ধ করে বিবৃতি দেয় মার্কিন পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়। ইরানকে সর্বোচ্চ চাপে রাখার কৌশল হিসেবে পদক্ষেপের কথা জানায় ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞার তালিকাতেই অন্যান্য দেশের পাশাপাশি রয়েছে ভারত ভিত্তিক 4টি প্রতিষ্ঠান। ইরানে অপরিশোধিত তেল কেনা বেচা ও পরিবহনের অভিযোগ তোলা হয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। নিষিদ্ধ জ্বালানি বাণিজ্য ও পরিবহনের অভিযোগে গেল আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও ভারত ভিত্তিক আরও 4 প্রতিষ্ঠানকে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। ইরান, রাশিয়া ও ভেনেজুয়েলার সাথেও জ্বালানি বাণিজ্যে নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন প্রশাসনের। বিগত বছরগুলোতে প্রিমিয়ার লিগের অপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী লিমিটেড। তবে সময়ের পরিক্রমায় সংকটে আবাহনী। ম্যানেজমেন্টে পরিবর্তন আসার পাশাপাশি স্কোয়াডেও এসেছে ব্যাপক পরিবর্তন, যার অন্যতম কারণ ক্ষমতার পালাবদল আর বাজেট স্বল্পতা। একচ্ছত্র আধিপত্যেও ভাটা পড়েছে ঐতিহ্যবাহী দলটির। তবুও শিরোপাতেই চোখ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বিস্তারিত আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। আবাহনীর সাথে বিজয়ের দীর্ঘযাত্রার সমাপ্তি। খালেদ মাহমুদ সুজনও এক যুগ পর আবাহনী কোচের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। স্থলাভিষিক্ত হয়েছেন নির্বাচক পদ থেকে অব্যাহতি দেয়া হান্নান সরকার। সাবেক আর বর্তমানের স্বতঃস্ফূর্ততাতেও অবশ্য ঢাকা পড়েনি ঐতিহ্যবাহী দলটির ভাঙা চেহারা। বাজেট স্বল্পতায় দাপুটে আবাহনীকে যে এবার চেনাই দায়। নাইম শেখ, বিজয় আসলে প্রুভেন পারফর্মার, সেখান থেকে তাদেরকে তো অবশ্যই মিস করব। দেশের প্রেক্ষাপটের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। প্লেয়াররা যেমন নর্মালি যে ধরনের পেমেন্ট পায় সেখানেও তাদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। আবাহনীরও বাজেটটা নর্মালি যেরকমটা হতো আমরা দেখেছি সেখান থেকে বাজেটও কিছুটা কনসিডার করতে হয়েছে। ডিফারেন্স আছে যে আসলে আমাদের লাস্ট ইয়ার থেকে আমরা হয়তো 3-4 জন প্লেয়ার মাত্র এখন পর্যন্ত আছি এই টিমে, বাট বাকিদের আমরা রাখতে পারিনি আসলে পরিস্থিতির কারণে। একটা বাজেটের ব্যাপার থাকে, তো সব কিছু মিলেই একটু তো ডিফিকাল্ট আমার কাছে মনে হচ্ছে। ডিপিএলে আবাহনী মানেই জাতীয় দলের ছায়াদল। একক আধিপত্যের উৎকৃষ্ট প্রমাণ বিগত 4 আসরে 3 শিরোপা। কিন্তু 1 বছরের ব্যবধানেই সেই বাস্তবতার সাক্ষী আবাহনী লিমিটেড। অবশ্য এখান থেকেও ঘুরে দাঁড়াতে চান তিনি। ক্রিকেট খেলা আসলে নামে সবসময় আমি বিলিভ করতে চাই না। বড় নামের দিকে না ছুটে বরং আমরা যদি রেজাল্টের দিকে ছোটার চেষ্টা করি এবং প্রসেসটা ঠিক রেখে চেষ্টা করে যাই, আমার বিশ্বাস যে বড় নামগুলো হয়তো বা এখান থেকেও এই বছর পরে হয়তো অনেকগুলো বড় নাম হয়ে যাবে। নিশ্চিতভাবেই লক্ষ্য একটাই যে আবার যেন আবাহনীর গতবার যে লাস্ট চ্যাম্পিয়নশিপটা ছিল সেটাকে পুনরুদ্ধার করে কন্টিনিউ করার প্রসেসের মধ্যে রাখা। সময়ের পরিক্রমায় এবার উল্টে গেছে পাশার দান। তবে স্রোতের বিপরীতে থেকে গেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেটা দায়বদ্ধতার জায়গা থেকে হোক বা পুরনো লিগাসি ধরে রাখার জন্যই হোক।
সার্বিক পরিস্থিতিতে যদিও আর্থিক অনিশ্চয়তায় ভুগছেন তিনি, তবে প্রত্যাশা বছরের ব্যবধানেই কেটে যাবে সকল অসঙ্গতি। সবাই একটু ইনসিকিউরের মধ্যে আছি পুরা সার্বিক পরিস্থিতি থেকে। আশা করতে পারি যে সামনের বছর হয়তোবা এই পেমেন্ট ইস্যু থেকে শুরু করে সব কিছু টিমগুলো খুবই অর্গানাইজভাবে আবার আসবে। তবে এবার টাইমটা একটু সবার জন্য, প্রত্যেকটা টিমের জন্য, অফিসিয়ালদের জন্য, প্লেয়ারদের জন্য, সবার জন্য একটু টাফ টাইম থাকবে। প্রিমিয়ার লিগটা সবাই মেইন বেস করে চলে, পুরো বছরের একটা পারিশ্রমিকের ব্যাপার থাকে এখানে। তো ওইটাতে আমার মনে হয় যে অনেক বড় একটা লস প্লেয়ারদের জন্য। দীর্ঘ সময় পর আবাহনী আধিপত্য সংকটে থাকলেও মুদ্রার অন্য পিঠে আসার খবর, বিগত আসরগুলোর তুলনায় এবার জমে উঠতে পারে ডিপিএল। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনকে ঘিরে 3টি বড় রাজনৈতিক জোটের আত্মপ্রকাশের আভাস, তফসিল ঘোষণার তারিখ এগিয়ে এলে চূড়ান্ত সিদ্ধান্ত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সরাসরিভাবে যুগপৎ আন্দোলনে শরিক ছিল, তাদেরকে নিয়ে আমরা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করব। ইসলামপন্থীদের ঐক্য জাতিকে নতুন একটা সম্ভাবনার দিগন্ত দেখাতে পারে। ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। জনগণকেও সচেতন হওয়ার পরামর্শ। জামায়াত নেতা আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রিভিউ শুনানি, লিভ টু আপিলের অনুমতি পাবেন কিনা আদেশ আজ। রোজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি বিদ্যুৎ বিভাগের, আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্লান্টগুলোর সক্ষমতা বাড়ানোর পরামর্শ। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।